হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। কাব্য করে যদি বলা যায় তাহলে আমাদের এই জীবন নদীর দুটি পার হলো বাবা এবং মা। কখনো আমরা আবেগে উত্তেজনায় এই কুল ছাপিয়ে যাই, কখনো আবার ভেতরের কোনো রাগে অভিমানে অথবা কোনো কষ্টে আমরা কুল থেকে অনেক দূরে সরে যাই। আর এই নিয়েই আমাদের ঘর গেরস্থালি, এইখানে সেই সব আলাপ আলোচনা গাল গল্প যাই বলে থাকুন না কেন আপনারা। আজকে সেই গপ্প করতে আমাদের সঙ্গে এসেছেন বিদীপ্তা মাকে নিয়ে, আর এসেছেন দেবদূত মাকে নিয়ে। নমস্কার বিদীপ্তা দেবী। নমস্কার দেবশঙ্কর বাবু। সঙ্গে আজকে মা এসেছে। নিশ্চয়ই। তোমার নিজের মাকে তুমি কোন সংলাপে, কোন বাক্যে, কোন অভিধায় চিহ্নিত করতে চাও? আমার কাছে মা হচ্ছেন কনফিডেন্স, মা হচ্ছেন আশ্রয়, আর মা হচ্ছেন সব রকম দুঃখ আনন্দ কষ্ট সব কিছুর ভাগিদার। মা বন্ধু। সেই বন্ধুর সঙ্গে আমরা বন্ধুত্ব করি। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। এই যে আপনার সম্পর্কে কঠিন কঠিন সব শব্দ বললো, আপনার মেয়ে এই যে এরকম আপনাকে একটা ব্যাখ্যা দিল, আপনার কেমন লাগলো? মা হিসেবে তো খুবই ভালো লাগলো এবং আনন্দ লাগলো, খুব আনন্দ হলো। বেশ। দেবদূত বলো, তোমার নামখানা এটি কে রেখেছিল, বাবা না মা না ঠাকুরদা? বাবা। বাবা। বেশ। এইরকম যা চেহারা, তাকে দেবদূত ছাড়া কি বা বলা যেতে পারে? তোমার সম্পর্কে একটি কথা বলি, আমি যখন প্রথম আমার একটা মৌলিক নাটক করেছি, শেষ সাক্ষাৎকার, আমার মনে আছে নাটক শেষ হয়েছে, একটি বাচ্চা ছেলে সে এসে বললো আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে, আপনাকে একটা জিনিস দিতে চাই, নেবেন? আমি বললাম কী জিনিস? তারপর দেখলাম ব্যাগ থেকে একটা কমলা লেবু বার করলো, করে বললো এটা আমার মা আমাকে দিয়েছিল, আমার আর কিছু দেওয়ার নেই। সেই হলো দেবদূত ঘোষ, আমাকে একটা কমলা লেবু দিতে এসেছিল। বাবার সম্পর্কে বলতে গেলে তোমার কি বলতে ইচ্ছে হয়? বাবাই সামনে আছেন আর কি, চোখের সামনে। আমি নিয়ে এসেছি বাবার ছবি সেজন্য। এটা একটা পরম প্রাপ্তি। বাবার জন্যই অভিনয়ে আসা। বাবার থিয়েটারের দল ছিল, বাবাকে ছোটবেলায় নাটকে কেন্দ্রীয় চরিত্রে, নায়কের চরিত্রে অভিনয় করতে দেখেছি, সেটাই ইন্সপিরেশন। বাবাকে দেখেছি খুব ছোট থেকে থিয়েটার নিয়ে ব্যস্ত, আর তারপরে একটি রাজনৈতিক দলের সর্বক্ষণে কর্মী ছিলেন বলে পরে আস্তে আস্তে থিয়েটারটা অফ হয়ে যায়, কিন্তু আমি থিয়েটার ছাড়িনি। দারুণ। কিন্তু এই বাবাকে যিনি সামলাতেন, এবং তার সঙ্গে বাবাকে শুধু না তোমাকেও যিনি সামলে এসেছেন, ওই যে ওপাশে বসে আছে, তার সম্পর্কে চারটি কথা বলো। মায়ের সাথে আমার একটু বড়দির মতো সম্পর্ক, মানে যিনি বকেন, তারপরে সিনেমা দেখার জন্য বাবাকে লুকিয়ে টাকাও দেন। আমার সাথে মায়ের রিলেশনটা সেই জন্য খুব সহজ। বাবাকে ভয় পেতাম, মায়ের সাথে খুবই সহজ। এই যে আপনার সম্পর্কে এই যে একটা সহজ পাঠ দিল, এই যে ছেলে তো লায়ক হয়ে উঠেছে বেশ অনেক দিনই, হ্যাঁ, নানান রকম। আমার কাছে তো সেই ছোটই। সেইটাই শুনতে চাইছিলাম যে এইসব যখন বলে, আমার মাকে একদিন বুঝলেন বিরাট একটা লেকচার দিচ্ছিলাম নানান রকম বাংলা এইসব দিয়ে। আসলে জানো তো, তোমাকে আমি এইভাবে বাড়িতেই, মা একটা সময় অবধি তাকিয়ে রইল, তারপর বলল যে কোন স্কুলে এসব শিখলি? হ্যাঁ, আমাদের এ পাশে বিপ্লব বাবু এখানটায় থাকলে আরো ভালো হতো। তোমার কাছে ওনার কথাও একটু শুনতে চাই, কারণ আমাদের বড় প্রিয় মানুষ, বড় 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 আদরের ধন। বাবা এমন একটা অসুখে গত 6-7 বছর ধরে ভুগছেন, প্রায় হাঁটা চলা বন্ধ, কথা বলা বন্ধ, কোনো রকম রিয়্যাক্ট করেন না। আর তোমরা যারা, তুমি বা দেবদূত, তারা তো দেখেছো একটা সময় স্টেজে কিভাবে দাপিয়ে বেড়াতেন। তো সেই মানুষটাকে ওইভাবে দেখতে সত্যি খুব কষ্ট হয়। তুমি 10টা কথা বললে একবার মাথা নাড়াবেন, মানে সমস্ত রকম যোগাযোগ থেকে উনি নিজেকে উইথড্র করে নিয়েছেন। পুরোটাই মাকে সামলাতে হয়, মুড সুইং থেকে শুরু করে বিভিন্ন রকম সিমটমস আছে, সেগুলো মাকে সামলাতে হয়। আপনার তো কষ্ট হয় খুবই, আমি জানি। আমার তো খুবই কষ্ট হয়, আমি ভাবতেই পারি না যে ওই মানুষকে আমি এইভাবে দেখবো। এখন একদম যেরকম এদের 3 জনকে মানুষ করেছিলাম, ঠিক ওইভাবেই আমি ওনাকে এখন লালন পালন করি বলতে গেলে। ওরা আমার ভীষণভাবে সাপোর্ট করে, এবং ওরা যদি আমার 3 মেয়ে পাশে না থাকতো, আমি হয়তো ওনাকে এতদিন ধরে রাখতেও পারতাম না।
অনেক ভাগ্য করে, মানে কি জানি আমার গত জন্মের হয়তো কোনো সুফল, তাই আমি আমার এরকম 3টে মেয়ে পেয়েছিলাম। উনি থাকলে ভালো হতো, কিন্তু উনি হ্যাঁ, না আমি আসার সময় বলেও বলে এসেছি, এসেছেন, হ্যাঁ। জড়িয়ে জড়িয়েই বললেন হ্যাপি পেরেন্টস ডে বাহ। দেবশঙ্কর। হ্যালো, বাবা, এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? কারণ তোমাদের সবাইকে চেনে, প্রত্যেককে চিনতে পারে। এবং আমি যখনই তোমাদের কোনো অনুষ্ঠান হয়, যদি দেখি টিভি বন্ধ, আমি গিয়ে সঙ্গে সঙ্গে টিভি চালিয়ে দিয়ে দেয়। তোমার তো কোনো নাটকই আমি মানে হয়তো না, এখন সেটা- একাডেমিতে গিয়ে দেখতে পারি না। আমার আসলে ওনাকে ছাড়া নাটক দেখতে ভালো লাগে না। বটেই তো। আমি 72 সাল থেকে ওনার সঙ্গে আমি নাটক দেখেছি। কোনোদিন মানে এই 3 মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে একাডেমিতে 4টে সিট আমার থাকতো, কিন্তু এখন আমার সত্যি কথা বলছি আমার আর নাটক দেখতে যেতাম খালি মনে হয় পাশের সিটে ও নেই, আমার এটা খুব খারাপ লাগে। আমি সেই জন্য দেখি না, টিভিতে দেখানো হয় তখন দেখি। আপনি অবশ্য অন্য আরো বড় নাটকের পাত্রী এবং করেই চলেছেন। নাটক আমি সবসময় বলি জীবনের সবচেয়ে শক্ত কাজ, জীবনের সবচাইতে সত্য কাজ। হ্যাঁ, এবং সেই সত্য কাজে আপনি মগ্ন রয়েছেন। আপনি এমন একটা ভূমিকা পালন করছেন যা আর একটা চরিত্রকে বা একাধিক চরিত্রকে ফুটে উঠতে সাহায্য করছে, এবং একজন মা হিসেবে করছেন। এখন ওনার প্রায় মায়ের ভূমিকা নিয়েছেন, তো আপনি তো একই সঙ্গে দ্বৈত চরিত্র করছেন। আপনাকে সালাম, আপনাকে অভিবাদন। একটা ইচ্ছে পূরণের খেলা খেলি 4টি ইচ্ছে পূরণের জন্য, এবং এর চাইতেও বড় একটা ইচ্ছে পূরণ আমরা করতে চাই, যেটা করে আমরা সবচেয়ে আনন্দ পাই, সবচেয়ে মুগ্ধ হই। এমন একজন বাবা আছেন অথবা মা আছেন যে মানুষটি আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন অন্যভাবে। একটু উষ্ণতা অথবা ভালোবাসা, একটু সাহায্য। সাহায্য শব্দটা খুব ছোট, আমি বলবো যে একটা আলিঙ্গন, যে আলিঙ্গন বলে যে তুমি একা নও, তোমার পাশে আমরা আছি। এইরকম একজন মানুষের পাশে আমরা আজকের বিজয়ী অথবা বিজয়িনী পৌঁছে যাবেন আমাদের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে, তার কোনো একটা ইচ্ছে পূরণের জন্য। 70 বছরের ধর্মদাস অজয়নগরের বাসিন্দা। আমার ধর্মদাস, আমি রিক্সা চালাই। আমি রিক্সা চালিয়ে কোনো রকম সংসারটা চালাচ্ছি। 50 বছর ধরে রিক্সা চালিয়ে সংসার টেনে চলেছেন। ছেলে দিনমজুরের কাজ করেন, সামান্য রোজগার। এই বয়সে এসেও ধর্মবাবু কাজ করে যেতে চান, আর তাই ধর্মবাবু ইচ্ছা প্রকাশ করেছেন আমি রিক্সা চালাই, আমার রিক্সাটার অবস্থা খুব খারাপ। যদি সারিয়ে দেয় এবং যদি একটা মোবাইল দেয় তাহলে সবার সঙ্গে যোগাযোগ করতে পারি। আমার এই দুটো ইচ্ছা যদি পূরণ করা হয় আমার খুব উপকার হয়। তোমাকে জিজ্ঞেস করবো বিদীপ্তা, তোমার প্রথম ইচ্ছেটা কি? প্রথম ইচ্ছে, আমার বাবা খুব সময়ের মানুষ, মানে ভীষণ পাংচুয়াল, মানে ঘড়ির কাঁটার সঙ্গে সময় মিলিয়ে মিলিয়ে চলেন। এই অসুখের পরে তো কিছু এক্সপ্রেসও করতে পারেন না, কিন্তু এটা জানি বাবার চিরকালই খুব ভালো ঘড়ি পরার শখ ছিল। বাহ। সবসময় হয়তো কেনা সম্ভব হয়ে ওঠেনি, সাধারণ একটা সরকারি চাকরি করতেন আর থিয়েটার করতেন, তারপর আমাদের 3 বোনকে বড় করেছেন। তো বাবাকে আমি একটা রিস্ট ওয়াচ দিতে চাই। তোমার প্রথম ইচ্ছেটা কি? মার বয়সজনিত কারণে হাঁটতে চলতে অসুবিধে হয়, তো সেই জন্য আমার মনে হলো মাকে দেখে যে এই সময় যদি পড়ে টড়ে যান খুব বিপদ হবে, তো একটা ওয়াকিং স্টিক মার জন্য যদি পাই তাহলে খুব ভালো হয়। বাহ, মার জ্যেষ্ঠী হচ্ছে তুমি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তবু তুমি যখন ব্যস্ত থাকবে, সব সময় তো গায়ে লেগে গায়ে লেগে থাকতে থাকতে পারি না। পারবে না, সেই সময়গুলোতে কিছুক্ষণের জন্য উনি ওটাকে ব্যবহার করবেন, তারপর তোমার কাঁধে ভর দেবেন। ভারী সুন্দর দুটো অন্যরকম ইচ্ছে। এই দুটো ইচ্ছের জন্য আমরা লেগে পড়বো খেলায়। বিদীপ্তা, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম প্রশ্নটি সামনে এখানে ঘটবে, ভালো করে দেখবে, শুনবে, তারপর উত্তর দেবে। দেখা যাক। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। সেই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে
আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত পাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। ধন্যবাদ বড়বাবু, অনিন্দ সাহেব। এইবারে একটা প্রশ্ন চাই, যে প্রশ্নটা বিদীপ্তার জন্য। প্রশ্ন হলো যে যে গানগুলো গেয়েছি তার গায়ক সুরকার জুটির নাম তুমি বলো। গায়ক তো মান্না দে। হয়তো তোমারই জন্য হয়েছে সুরকারও খুব পরিচিত। জানি তুমি অনন্য আশা। তিনটে গানের সুরকারই কিন্তু একজন মানুষ, অতএব একটি নামকে ধরতে পারলেই তোমার কাজ হয়ে যাবে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। তুমি যদি চাও, মনে হয় কনফিউশন হচ্ছে, মার সঙ্গে কথা বলে নিতে পারো, একটি সাহায্য চলে যাবে, তাতে কিছু অসুবিধা নেই। আমি কোন পথে যে চলি, কোন কথা। সলিল চৌধুরী। সলিল চৌধুরী। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। সলিল চৌধুরী, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? দিয়ে ফেলি যা। চ্যালেঞ্জ। মান্না দে, সুদিন দাশগুপ্ত। মান্না দে, সুদিন দাশগুপ্ত। তুমি বলেছো মান্না দে, সলিল চৌধুরী। এবার আমরা অনিন্দর কাছেই জানতে চাইবো, আমরা দুটো উত্তর পেয়েছি, এর মধ্যে কোনটি সঠিক উত্তর? মান্না দেটা তো অবশ্যই ঠিক, বোঝাই যাচ্ছে, সকলে জানে। আর সুরকার হচ্ছেন আমার প্রিয়তম পরিচালক সুদিন দাশগুপ্ত। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর, এবং দুর্ভাগ্যবশত তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হলো। তাই তোমার ঝুলিতে 25, তোমার ঝুলি এখনো 0। নম্বরের জন্য খারাপ লাগা নেই, বোকামোটা করলাম সেই জন্য খারাপ লাগে। সেই খারাপ লাগাটাকে ভালো লাগায় পাল্টে যে দিতে পারে তেমন মানুষ ওখানে আছে, যে বারে বারে তোমার দিকে তাকিয়ে গান গাইছিল। একবার কি ওর পাশে যাও, যেটুকু খারাপ লাগা আছে সেটুকু একটা গান গাও ওর সঙ্গে। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা। মনে আছে কি? নিশ্চয়ই মনে আছে। একসঙ্গে গিয়েছিলাম কিন্তু হ্যাঁ, সারা রাত জেগে স্টুডিওতে রেকর্ড করেছিলাম। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা। দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে। আমার চোখটা হরে বন 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 sweetheart, Sweetheart, I'm sitting alone, I'm sitting alone. sweetheart, Sweetheart, for me there is none, for me there's none. sweetheart, Sweetheart, I'm sitting alone, I'm sitting alone. sweetheart, Sweetheart, for me there is none. for me there is none. ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকাডাকি করে শুধু ক্যান্টিনটা। ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকাডাকি করে শুধু ক্যান্টিনটা। ঢোকিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস। ঢোকিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ওঠে না বিশ্বাস। মেয়েরা ভীষণ স্মার্ট, পড়ে ছোট মিনি স্কার্ট। মেয়েরা ভীষণ স্মার্ট, পড়ে ছোট মিনি স্কার্ট। আমার নিজে শীত করে কোন 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 sweetheart, Sweetheart, I'm sitting alone, I'm sitting alone. sweetheart, Sweetheart, for me there is none. for me there is none. ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকাডাকি করে শুধু ক্যান্টিনটা। ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকাডাকি করে আজও ক্যান্টিনটা।
বিদ্যুৎ বলো। এবার তোমার পালা। প্রথম প্রশ্নটা আসছে, এটা পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, যেহেতু তুমি 25-এ আছো। দেখে নাও প্রথম প্রশ্নটা কি আছে, দেখা যাক। 1580 সালে হুগলি জেলার ব্যান্ডেল চার্চের কাছে বালি মোড়ে জন্মগ্রহণ করেন নন্দরাম সেনের ছেলে। পারিবারিক আমদানি ও রপ্তানি ব্যবসা থেকে জীবনে যেমন প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, তেমনি গরিব দুঃখী সাধারণ মানুষদের জন্য প্রচুর দান ধ্যানও করেন। শোনা যায় কেউ কখনো এনার কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফিরে যায়নি। এই বাঙালি ব্যবসায়ীকে নিয়ে একটি বিখ্যাত প্রবাদ বাক্য আছে। এই বিখ্যাত বাঙালি ব্যবসায়ীর নাম কি? এই বাঙালি ব্যবসায়ী যিনি বিখ্যাত, তার নাম কি? আমি তো ওনার বাড়িতে শুটিং করেছি। বেশ, লাস্ট করলাম কহেন কবি কালিদাস। লাগে টাকা দেবে গৌরী সেন বলে যে বিখ্যাত প্রবাদ বাক্যটি আছে, এবং যেহেতু ওনার বাবার নাম এখানে নন্দরাম সেন, সুতরাং সেন যখন, তাহলে ওনার ছেলে গৌরী সেনের কথাই এখানে বলা হচ্ছে। তাহলে বিখ্যাত বাঙালি ব্যবসায়ীর নাম গৌরী সেন, এটাই তোমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই প্রবাদ বাক্যটি হল লাগে টাকা দেবে গৌরী সেন। গৌরী সেন, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি ছিলে 25-এ, আরো 25 পেলে, অতএব তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেল মায়ের জন্য। মায়ের আঙুল আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে ঠান্ডা ছায়া ছেলেবেলার গায়ে, তোমরা ছিলে বলেই আমার ভাবনা পেল। তুমি যখন থাকবে না, তখন মানে কাজে থাকবে, তখন যে উনি এটাকে আশ্রয় করবেন, ওটা শুধুমাত্র একটি লাঠি বা একটা বর দেওয়ার জায়গা না, ওটার ভেতরে তোমার অনেক ভালোবাসা জড়িয়ে রইলো। আসলে তোমার কাঁধই রইলো ওখানে, তাই তো নাকি? হ্যাঁ, আনন্দ হচ্ছে ছেলের জন্য? হ্যাঁ, ছেলে আরো বড় হোক, সুস্থ থাকুক, এই আর কি। বিদীপ্তা, তোমার আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার দ্বিতীয় প্রশ্নটা তোমার কাছে রাখা হচ্ছে। একটা বিশেষ জিনিস তৈরি করার পদ্ধতি দেখানো হলো, আমাদের একেবারে গ্রাম বাংলার নিজস্ব পদ্ধতি। কি তৈরি হলো? খই না চিড়ে? আমি জানি না, তোমার কাছে উত্তর চাইছি। খই। খই, তাহলে এই উত্তরটা নেব। হলো সই। আমার ইচ্ছে করে, সে গানটা শুনবো যদি আমার ইচ্ছে করে এই উত্তরটা যেন আমি ঠিক দিতে পারি। বাহ, তোমার খই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, তোমার এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা যাচাই করে নি, দেখা যাক। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। ওলো সই, ওলো সই,
আমারই ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, অলসই অলসই আমারই ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। বাহ, এই মনের কথা কইতেই তো এসছি আর একদম এই কথাটা কি সুন্দর। দেখো, এই কথা তো আমরা ভাবিনি কেউ যে এই গানটা গাইবে, কিন্তু প্রশ্ন এলো এমন, উত্তর তুমি দিতে পারলে, তখন মনের কথার দিকেই আবার এগোতে চাইলাম। তুমি আছো 25-এ, তোমাকে 25-এ খানিক থামিয়ে রেখে এই যে প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছেন যিনি, তার কাছে জানতে চাইবো, দেবদূত তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? পুজো আসছে, মার জন্য শাড়ি কেনা হয়ে গেছে। বাহ, কিন্তু বেশি হলে তো ক্ষতি নেই। মাকে দিয়ে স্বাদ মেটে না, তাই মার জন্য শাড়ি। এই ইচ্ছে পূরণের জন্য এবার তোমার কাছে দ্বিতীয় প্রশ্নটা আসবে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। এই সেই শিলং পাহাড়, যে পথে দেখা হয়েছিল অমিত রায় আর লাবণ্যর। বিলেত ফেরত তরুণ কবি অমিত রায় স্বেচ্ছা নির্বাসনে গেছিল শিলং পাহাড়ে, যেখানে এমনই এক পথে সে খুঁজে পেয়েছিল তার মনের মানুষটিকে, ভালোবেসেছিল পরস্পরকে। সে ভালোবাসার কাহিনী এঁকেছিলেন রবীন্দ্রনাথ তার কাব্যময় এক উপন্যাসে। শিলংয়ের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের উপন্যাসটির নাম কি? দেব উত্তর? দাও উত্তর দাও। শেষের কবিতা উপন্যাসের নাম। বেশ, শেষের কবিতা। আমার কাছে সুযোগ আসে আমাদের থিয়েটারের মানুষ এবং ফিল্ম মেকার লালদা, সুমন মুখোপাধ্যায় তোমার বন্ধু, ছবি করার, এবং সৌভাগ্য যে আমরা শিলংয়েই শ্যুট করেছি এবং বৃষ্টির মধ্যেই শ্যুট করেছি শেষের কবিতা, এবং আমি শোভনলালের চরিত্রে অভিনয় করেছিলাম। তো এরকম একটা মানে সমাপতন বলবো আমি এটা, যে আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমার এই স্মৃতিগুলোকে আমার মধ্যে উজ্জীবিত করা হলো, সেই জন্যে হ্যাপি প্যারেন্টস ডেকে খুবই ধন্যবাদ। শোভনলালের কোনো শব্দ মনে আছে তোমার? হ্যাঁ, বলো একখানা। শোভনলালের লিপি গান ছিল আমাদের ছবিটাতে, সেটার দু লাইন আমি গাইছি। গাও। বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছে রাগ করোনা করোনা। তুমি উত্তর দিয়েছো শেষের কবিতা, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, এটা না, এটা বেশ, করা উচিত না। বাঙালি হিসেবে করা উচিত নয়। দেখা যাক। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। শেষের কবিতা তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো, এবং সেই সঙ্গে আরো 25। আমরা যাব বিদীপ্তা তোমার কাছে, তুমি আছো 25-এ, আর এইবারে যে প্রশ্নটি আসবে এটির উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। এক্সকিউজ মি ম্যাডাম, রুটিনের কাগজটা কি আপনার কাছে আছে? রুটিন? হ্যাঁ, রুটিনটা মাসিমণি, ওটা আমার কাছে রয়েছে। এই ধরাবাঁধা রুটিন থেকে ছেলে মেয়েদের ছুটি। আজ থেকে আপনি যা ভালো মনে করবেন করবেন, সমস্ত দায় দায়িত্ব আজ থেকে আপনার। কেমন?
এই ঘটনার পরে ঠিক কোন গান শুরু হবে সেটি তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরে না। জয় জয়ন্তী ছবি, বেশ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান। আর কিছু জিজ্ঞেস করো না? না, আর কোনো কিছু জিজ্ঞেস করছি না। আমরা তোমার কাছে উত্তর জিজ্ঞেস করেছিলাম, তুমি উত্তর দিয়েছো, তোমার উত্তরটা গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, দেখা যাক। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরে না। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা রে গা মা গা মা পা মা ধা পা ধনি ধনি সা। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে সঠিক উত্তর। সেই সঙ্গে তুমি আরো 25 পেয়েছো। 25 পাওয়া মানে তুমি পৌঁছে গেছো 50-এ, এবং আপাতত সমস্ত প্রশ্নকে ছুটি করে দিয়ে তুমি প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। চলো আমরা ইচ্ছে পূরণের উৎসব করি। এটা তুমি আপাতত বাবার প্রতিনিধি হিসেবে মার হাতে তুলে দাও। বাহ, পছন্দ হয়েছে? খুব সুন্দর দেখে। বাবাকে গিয়ে পরিয়ে দিও। তা কি মনে হচ্ছে আপনার, নিজের কি মনে হচ্ছে? ওনার নিশ্চয়ই পছন্দ হবে। খুব পছন্দ। এই বেশ, যখন হাতে পরিয়ে দেবেন তখন কেমন হবে ওনার মুখটা? উনি কিছু বলতে পারবেন না, আমার দিকে খালি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন। কিন্তু নিশ্চয়ই মনে মনে এই কথাটাই বলবেন যে এর ভেতরে কোথাও মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার স্বপ্ন, ভালোবাসা এগুলো আছে। আর তখনই আমরা হ্যাপি প্যারেন্টস ডে আপনাদের পাশে, আপনাদের পাশটিতে পৌঁছে যেতে পারবো। আমাদের প্রথম ইচ্ছে পূরণ দুজনের জন্যই হয়ে গেছে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার জেনে নেব। আমি একটি খুব ছোটোখাটো এনজিওর সঙ্গে কাজ করি, মানে অনেক নাম নেই, অনেক টাকা পয়সা নেই। একটি মেয়ে, ও একা হাতে একটা ছোট এনজিও চালায়, সান ফাউন্ডেশন। একদম ফুটপাথে যারা থাকে সেই সমস্ত বাচ্চাদের পড়াশোনা শেখানো, স্কুলে ভর্তি করা, মানে ভীষণ কষ্ট করে ওই কাজটা করে। তো আমি চাই ওর হাতে কিছু টাকা তুলে দিতে, সাহায্য করতে, যাতে এই বাচ্চাগুলো আরেকটু বেটার পড়াশোনা করার সুযোগ পায়। অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি ওকে বলেও ছিলাম যে এরকম যদি কিছু হয় আমি ওটা করতে চাই। এটা আমি মায়ের হয়েই চাই যে মা এটা যাতে করতে পারে। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। আমি জানি তোমাকে যতটুকু আমি চিনি ব্যক্তিগতভাবে, তোমার ভেতরে একজন মানুষ আছে যে একই সঙ্গে খুবই গৃহী, সংসারী এবং একই সঙ্গে খানিকটা হলেও বোধহয় সন্ন্যাসী। বাউন্ডুলে, হ্যাঁ, এটা তো আমার শাশুড়ি খুবই বলেন যে আমরা তো জোর করে তোকে ঘরে রেখে দিয়েছি আটকে, তোকে গলায় একটা কণ্ঠি পরিয়ে হাতে একটা একতারা দিয়ে দিলি, তুই বেরিয়ে পড়বি। তোমার ভেতরের এই মানুষটা তোমাকে বিপদে ফেলেনি? তোমার মা বাবাকে বিপদে ফেলেনি? অনেক বিপদে ফেলেছে, এবং বাবা মা তো কতই বকে থাকেন, মায়ের হাতে কত মার খেয়েছি। কিন্তু আমার মনে আছে বাবা নাটকের শো করে বাইরে থেকে ফিরেছেন, রাত্রিবেলা জামা কাপড় আনপ্যাক করছেন, এবং সেই সময় আমার সেই তখনকার প্রেমিকের ফোন আসে এবং কিছুটা ঝামেলা হয়। তো আমি খুবই দুঃখ পেয়েছিলাম, সেটা বাবা দেখতে পেয়েছিলেন। দেখতে পেয়ে বাবা রেগে গিয়ে বললেন যে এবার থেকে এগুলো বাড়ির বাইরে গিয়ে করবে, আমার বাড়িতে থেকে এগুলো আর চলবে না, তোমার এই দুঃখ আমি দেখতে পাচ্ছি, এটা আমি দেখবো না। বাবা মা তো এরকম কথা কত সময় বলে থাকে। সেদিন এমনিতেই মন খারাপ ছিল, বাবার ওই কথাটা যে কোথায় গিয়ে লাগলো। পরের দিন সকালবেলা বাড়ির সবাই ঘুমোচ্ছে, বাবা মা আমার 2 বোন সবাই ঘুমোচ্ছে। আর এখনো মনে হচ্ছে আমার বিগ শপারে তার ঠিক 3 দিন পরে আমার নাটকের শো ছিল, তখন বাঘুমান্না বলে একটা নাটক করতাম আমরা। সেই নাটকের কস্টিউমটি ঢুকিয়ে, আমি নিজের কস্টিউম পরতাম, ঢুকিয়ে আর এক কাপড়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ভোরবেলা। তারপর রাস্তায় বেরিয়ে দেখলাম একটা বাস, উঠে পড়লাম, জানি না কোথায় যাবে। সেলিমপুরের কাছে আসতে মনে হলো এইখানে তো আমার এক বন্ধু থাকে, জানতাম, কোনোদিন তার বাড়ি যাইও নি। খুঁজে ভোরবেলা 6:30টার সময় সেলিমপুরে নেমে সেই বন্ধুর বাড়ি খুঁজে খুঁজে বেল দিলাম। আর সেও আমার এমনই বন্ধু, দরজাটা খুলে হাতে বিগ শপার দেখেই বলল, থাকবি তো, চলে আয়। আর কোনো প্রশ্ন করলো না। তো সেই বাবা মাকে কতটা টেনশনে ফেলেছিলাম সেই সময় বুঝতে পারি। তো আপনাদের তো যাতা অবস্থা তখন? খারাপ অবস্থা। সকালে ঘুম থেকে উঠে দেখছেন নেই? হ্যাঁ, মানে নার্ভাস হয়ে গিয়ে আমি এমন অবস্থা না, ওর বাবা তো মানে নার্ভাস হলেও প্রকাশ করতেন না, তো উনি খালি বলছেন দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা হবে, দাঁড়াও।
আমি আগে যেখানে যেখানে সম্ভাব্য জায়গাগুলো জিজ্ঞেস করি, করে করে। কিন্তু বাবা খুঁজে পাননি আমাকে। এমনই বন্ধুর কাছে গেছিলাম, তার বাবা মা আগে তার কথা জানতেন না। অদিতি আমার অনেক দিনের বন্ধু, তো বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছেন 3 দিন পরে শো কি হবে। বাবার মধ্যে ওই টেনশনটাও কাজ করছে, তার মধ্যে আবার ছোট বোনকে মানে সুদীপ্তাকে তৈরি করাচ্ছেন যে রোলটা আমি করতাম, যদি না 3 দিন পরে আমি না ফিরি। কিন্তু ওইদিকে তো টনটনে জ্ঞান, থিয়েটারের শো যতই হোক একটা তো দায়িত্ববোধ আছে। আমি ঠিক 3 দিন পরে মধুসূদন মঞ্চে বিকেল 4টের সময় আবার ওই বিগ শপারটি নিয়ে হাজির হলাম। আজ বুঝতে পারি বাবা মা কতটা সহ্য করেছে। প্রেম ছিল, বিরহ ছিল, আর আপনারা দূর থেকে বাবা মা হিসেবে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়া দেখেছেন, বাড়িতে ফেরত আসাও দেখেছেন, আরও অনেক কিছু দেখেছেন। আবার বিয়ে করা দেখেছেন, বিয়ের পর সন্তান হওয়া দেখেছেন, সে বিয়ে ভেঙে যাওয়াও দেখেছেন, তারপরে আবার বিয়ে করা অনেক কিছুই দেখেছেন। বাবা মার ওপর দিয়ে কম ঝড় যায়নি। এইসব সময়গুলোতে তোমার বাবা মার কথা মনে পড়তো যে ওরা কি ভাবছেন, কি করছেন? খুব সত্যি কথা বলবো, তখন যে বয়সটা ছিল সেই বয়সে অত বাবা মার কথা ভাবিনি। তখন আমার 22 বছর 23 বছর বয়স। জীবনে আবার একটা প্রেম ভেঙে যাওয়ার পর আবার প্রেমে পড়েছি। আবার এমন একজন মানুষের সঙ্গে আলাপ হয়েছে যে অসম্ভব পড়াশোনা করে, অসম্ভব শিক্ষিত, অসম্ভব ট্যালেন্টেড এবং ভালো একজন মানুষ, মানে আর অসম্ভব বাউন্ডুলে। সে আমাদের সবিশেষ বন্ধু ছিল, সবিশেষ বড় গুণী বন্ধু ছেলে ছিল। ছিল। হ্যাঁ, তোমারও ছিল, দেবদূতেরও ছিল, খুব গুণী ছিল। কিন্তু ওই একটাই দোষ, সেই দোষ ওকে শেষ করে দিল। এবং একটা পয়েন্টের পর দেখলাম যে এইসব মানুষের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু একসঙ্গে ঘর বাঁধা যায় না। তখন আমার মেয়ে খুবই ছোট, মেয়েকে নিয়ে বেরিয়ে এলাম। এবং সেই সময় আমার সেই শ্বশুরবাড়ি, তাদের সঙ্গে আজও আমার অসম্ভব ভালো সম্পর্ক। তাদের এখনও যে কোনো রকম আপদে বিপদে আমি থাকি পাশে। তারা বলতেন যে তুই বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আরেক সেটা বাবা মা তোমাকে বলছে, আমাকে কি বলছেন, অদ্ভুত, মানে অদ্ভুত। যাই হোক, সেটাও বাবা মা দেখেছেন। ন্যাচারালি বাবা মার খুব কষ্ট হয়েছে। তারপরে বেরিয়ে এসে বিরসার মতো মানুষের সঙ্গে আলাপ, এবং আমার শ্বশুর শাশুড়ি, তাদের মতো মানুষকে পাশে পাওয়া, এবং গোটা পরিবার যেভাবে সাপোর্ট করেছেন, এবং যেভাবে আমি আমার বড় মেয়ে, সে তো সেইভাবে বলতে গেলে বায়োলজিক্যালি তো দাশগুপ্ত পরিবারের কেউ না, কিন্তু প্রথম দিন যেদিন নিয়ে এসেছিলাম ওকে, আমার শাশুড়ি বলেছিলেন যে এই এতদিনে আমি নাতনি পেলাম। তারপরে কিন্তু নিজের বায়োলজিক্যালি নিজের ছোট নাতনি হয়েছে, কিন্তু এখনও আমার বড় মেয়েই বড় নাতনি, সেই বড়, এবং তার সমস্ত রকম আদর আবদার সব কিছু বেশি। আমি তোমার কাছে দেবদূত এবার যাবো। তুমি আছো 75-এ, আমরা দেখে নিই তোমার জন্য বরাদ্দ এবারের প্রশ্নটি কি আছে। মহানগরী কলকাতা, আর এই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা হলো মহাত্মা গান্ধী রোড। সকাল সন্ধে ভিড়, যানজট, কোলাহলের মধ্যেও এখানে এমন একটি ব্যাপার ঘটে যা তাল হারায় না, বরং বলা যায় কলকাতাকে ঠিক তালে রেখেছে ব্যান্ড পার্টি। এমজি রোডের উপরেই রয়েছে বিভিন্ন ব্যান্ড পার্টির আস্তানা। রয়েছে বিখ্যাত কিছু ব্যান্ড পার্টি, যার অনেকগুলি স্বাধীনতারও আগে। এই বদলে যাওয়া সময়েও যারা সুর, তাল, ছন্দ আঁকড়ে বেঁচে আছে, সুখ দুঃখে মোড়া তাদের গৌরবময় ইতিহাস। ব্যান্ড পার্টির কিন্তু রয়েছে নিজস্ব এক মিউজিক। রয়েছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, যা ব্যান্ড পার্টির ট্রেডমার্ক। এই ইনস্ট্রুমেন্টটির নাম কি? বাহ, ভারী সুন্দর একটি প্রশ্ন এসেছে। এই বাদ্যযন্ত্রটির নাম কি? দুটো নাম মাথার মধ্যে ঘুরছে, তার মধ্যে একটা হবে মনে হচ্ছে। হ্যাঁ, একটাই হবে, দুটো নাম নেই। নামটা কি দেশি? এত ক্লু দেওয়া যাবে না, একটাই ক্লু দিতে হবে। এটা যাত্রাতে আমরা ব্যান্ড পার্টি ছাড়াও ব্যবহার হতে দেখি। যাত্রাতে বিশেষত একজন প্লেয়ার থাকতেন যিনি এটা বাজাতেন, এবং এটার উপর নির্ভর করে সিন জমে উঠত। গান বা এমনি বিভিন্ন সময় ব্যবহার করা হতো। আমরা সম্প্রতি থিয়েটারেও ব্যবহার করেছি। তারসানাই। তারসানা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও?
বেশ, দেখা যাক। এই তো, জমে গেছে। জমে গেছে। দাও উত্তর দাও। ক্ল্যারিওনেট। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, ক্ল্যারিওনেট। এবার আমরা উত্তরের তালাশে বেরোবো, দেখে নিতে চাইবো কার উত্তরটা ঠিক হলো। দেখা যাক। मैं स्कूल पीरियड के बाद से इंस्ट्रूमेंट को बजा रहा हूँ और इस इंस्ट्रूमेंट का नाम है क्लारनेट। তার মানে আমরা জানতে পারছি তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হয়েছে, এবং দুর্ভাগ্যবশত তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে দেবদূত, সেটা ভুল হয়েছে। অর্থাৎ চ্যালেঞ্জ করে তুমি পৌঁছে গেছো 50 থেকে 75-এ। তোমার এর পরের প্রশ্নটি আসছে, যে প্রশ্নটির উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার জন্য বরাদ্দ 4 নম্বর প্রশ্নটি আসছে। নাটক নিবেদিত প্রাণ ছিল পৃথ্বীরাজ কাপুরের। 1942 সালে পৃথ্বী থিয়েটারের গোড়াপত্তন করেন তিনি, কিন্তু সেটি ছিল একটি ভ্রাম্যমাণ নাটকের দল। দলে ছিলেন 150 জন সদস্য। পৃথ্বীরাজ কাপুরের খুব শখ ছিল যে তার দলের একটা স্থায়ী আস্তানা হবে। সেই উদ্দেশ্যে একটা জমি লিজও নেন তিনি, কিন্তু 1972 সালে তিনি মারা যাবার আগে সেই থিয়েটার তিনি বানিয়ে যেতে পারেননি। আজ মুম্বাইয়ের এই পৃথ্বী থিয়েটার সারা ভারতের থিয়েটার প্রেমীদের কাছে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সারা বছর শো চলে এই থিয়েটারে। ভারত সরকার পৃথ্বী থিয়েটারের 50 বছর উপলক্ষে একটি স্ট্যাম্পও প্রকাশ করেছে। এই পৃথ্বী থিয়েটার কে বানিয়েছিলেন? পরিচয় দেওয়ার চেষ্টা করলাম, জানান দিলাম, কিন্তু ফাইনালি জানতে চাওয়া হচ্ছে এই থিয়েটারটি কে বানিয়েছিলেন। তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা জানান দিলাম যে পৃথ্বীরাজ কাপুরের নিজের ইচ্ছে ছিল যে একটা স্থায়ী মঞ্চ হোক, কিন্তু উনি করে যেতে পারেননি। তাহলে কে বানিয়েছিলেন? ছেলেরাই, ছেলেদের মধ্যেই কেউই হবে, যেহেতু বাবার স্বপ্ন ছিল, পূরণ করতে পারেননি। রাজ কাপুর আর শশী কাপুরের মধ্যে থিয়েটারে উৎসাহ আমার মনে হয় শশী কাপুরেরই বেশি ছিল। ওর পক্ষেই করাটা শশী কাপুর। শশী কাপুর। তুমি কি এখানে থিয়েটার করবার সুযোগ পেয়েছো পৃথ্বী থিয়েটারে? আমি একাধিকবার করেছি। তুমি তো বহুবার করেছো। আর আমরা প্রায়শই দেখতাম শশী কাপুর এসে বসে থাকতেন। তোমার এই উত্তরটা নিলাম, শশী কাপুর। তুমি কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? দেখা যাক তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। পৃথ্বী থিয়েটার বানিয়েছিলেন পৃথ্বীরাজ কাপুরের ছেলে শশী কাপুর ও তাঁর স্ত্রী জেনিফার কাপুর। তাই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি ছিলে 75-এ, পৌঁছে গেলে 100-তে। এটা জীবনের একটা অদ্ভুত খেলা। এই ছিল 75-এ, পৌঁছে যেতে পারতো 100-এ, কিন্তু তুমি পৌঁছে গেলে আগে। এবং সবচেয়ে বেশি খুশি হলো দেবদূত আমি। তুমি একটি সংস্থাকে সাহায্য করতে চেয়েছো, সেখানকার কেউ আছে কি এখানে? হ্যাঁ, সেখানকার যে ডেকে নাও। ডলি, এসো। ও সত্যি সাহায্যের খুব দরকার, তাই আমি মার ইচ্ছে অনুযায়ী মার ইচ্ছে পূরণ করতে পারলাম। সান ফাউন্ডেশনের হাতে এটা তুলে দিতে পারলাম। সত্যি সত্যি এটা আমার আজকের দিনে বড় বড় অনেক বড় পাওয়া। আমার ক্ষমতা অনুযায়ী যদি কিছু বাচ্চা যারা রাস্তায় থাকে তাদেরকে কোনোভাবে নিজের পায়ে দাঁড় করাতে পারি, তাদেরকে একটা আশ্রয় দিতে পারি যেখানে তারা দৈনিক ভিত্তিকভাবে অত্যাচারিত বা আক্রমণ তাদের ওপর করা হবে না। আমি চাকুরিজীবী, তো আমার স্যালারি থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে, এবং প্রথম যে কয়েকজনকে আমি ফোন করেছিলাম তাদের মধ্যে বিদীপ্তাব্দি একজন। আমি চাইবো যে কয়েকজন অন্তত যদি এগিয়ে আসেন এক একজন বাচ্চারও যদি দায়িত্ব নেওয়া যায়, এটাই আমার মানে প্রার্থনা।
ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যেহেতু 100-তে পৌঁছেছি, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি বিশেষ সোনার হার এবং কানের দুল। এইবারে দেবদূত, তোমার পালা। বলো। তোমার কি মনে হয় কখনো তুমি তোমার বাবাকে আঘাত করেছো? না। কোনো ডিসিশন নাওনি যেটা মনে হয়েছে যে এটা ভুল হলো, বাবা হয়তো অন্যরকম কিছু চাইছিলেন? আমি কিন্তু আমার বাড়ি থেকে খুবই সাপোর্ট পেয়েছি এবং অভিনেতা হওয়ার পেশাকে বেছে নিতে গিয়ে কোনো বাধাপ্রাপ্ত হয়নি, একেবারেই হয়নি। আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে বাবা একবারই আমার থিয়েটার দেখতে এসেছিলেন, মানে সময় করতে পেরেছিলেন গিরিশ মঞ্চে, আর আমার খুব ধারণা পুরোটা দেখতে পারেননি। বাবা যখন চলে গেলেন, সেটা আমি 20s-এ তখন আর কি আমার বয়সটা, এবং আমি ক্রমশ বড় বড় কাজগুলো পেতে শুরু করেছি। তখন আমার ওই আফসোসটা রয়ে গেছে যে বাবাকে একটু দেখাতে পারলাম না। ওনার কোনো স্বপ্ন ছিল ওকে নিয়ে যে ও ডাক্তার হোক কি ইঞ্জিনিয়ার হোক কি না, অভিনেতা হোক? আমাদের কথা কি, পড়াশোনাটা তোমার করতে হবে, করে তোমাকে তো বাবা খেটে খেতে হবে। নিশ্চয়ই। এবার যে যা খুশি করো, আমাদের 3 ছেলেরই হচ্ছে এই কথা, যে যা খুশি করছে। নিজের পছন্দ অনুযায়ী কাজ করো, কিন্তু সৎ পথে থেকো। সৎ কথা। ওর বাবা অত ঝামেলার মধ্যে থাকতো, কিন্তু ছেলেরা টাইমলি ঘরে ঢুকছে কিনা ঠিক এসে খোঁজ খবর নিয়ে যেত। এবং বাড়ির কাজেও, মানে আমাদের কাছে একটা শিক্ষণীয় যে বাবার ব্যাপারটা, সেটা হচ্ছে বাইরে যদি কেউ খুব ব্যস্ত হন, বাবা 5 বার ইলেকশনে দাঁড়িয়েছেন, কোনোবার হারেননি, নানা দায়িত্ব প্রশাসনিক সামলেছেন, এসব বাদ দিয়েও বলছি যে বাজার করা থেকে শুরু করে বাড়ির মাসকাবাড়ি তুলতে যাওয়া, আমি বাবার সাথে যেতাম, সাথে সাথে যেতাম, বাবার সাথে আমি ঘুমাতাম বলে আমি সেগুলো জানি। আমাদের কাছে খুব শিক্ষণীয় সেটা যে বাবা বাবার পাশে শুতে তুমি ঘুমাতে রাতে, মশারি মশারি খাটিয়ে যাকে বলে নাকি? হ্যাঁ, বাবাকে পাটি পেতে দিতে হতো মাঝে মাঝে, বলতো আজকে খুব মিছিলে হাঁটা হয়ে গেছে, পাটা টিপে দে। আহা, তখন পাটি? হ্যাঁ। বাবার পাশে মিছিলে হেঁটেছো? বাবার সাথে হ্যাঁ হেঁটেছি। তখন কি তোমার মনে হতো যে বাবার মতো হতে হবে? আমি এখনো বাবার মতোই হতে চাই। বাবা মানুষটা যে এত মাঝরাত্রে ফোন ধরতেন আর কি, ধরো কোথাও আগুন লেগে গেছে, এই আসতে পুলিশ থেকে খবর আসতো তো প্রথমে, তো বাবাকে আমি শুধু বলতাম যে তুমি তো এত ক্লান্ত, তোমার ফোনটা মানে রাত্রি 2টোর সময় এলো এরকম, তো বাবা বলতেন আমি পাবলিক লাইফে আছি অথচ বিরক্ত হব, এই দুটো জিনিস একসাথে হয় না, তোমাকে মানুষের জন্য করতে হবে সব সময়। এবং আমাদের এলাকা সবাই জানেন যে বাবার ওই মানে কোনো ক্লান্তি ছিল না। বেশ, আজকে দারুণ লাগলো ওনার কথা শুনে। এই যে ওনার ছবি স্মিত হাস্যে আমার দিকে তাকিয়ে আছেন, মানে যাকে বলে সশরীরে এখানে হাজির হচ্ছেন। বেশ, দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার চতুর্থ প্রশ্নটি তোমার সামনে আসবে। শান্তিনিকেতন ক্যাম্পাসে ঢুকলে কতগুলো বিশাল স্কাল্পচারের সামনে চুপ করে দাঁড়িয়ে পড়তে হয়। ভাবতে ইচ্ছে করে সেই শিল্পীর কথা যিনি এগুলো বানিয়েছিলেন। বাঁকুড়ার এক অজ পাড়াগাঁয়ের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে 1925 সালে শান্তিনিকেতনের কলা ভবনে এসেছিলেন। এখানেই 35 বছর কাটিয়েছিলেন। নন্দলাল বসু ছিলেন তাঁর শিক্ষক। পরে তিনি কলা ভবনের অধ্যক্ষ হয়েছিলেন। আজীবন ছিলেন অবিবাহিত। বেশিরভাগ সময় কাটাতেন আশেপাশের সাঁওতাল পরিবারগুলোর সঙ্গে। থাকতেন কুঁড়ে ঘরে। তাঁকে নিয়ে ঋত্বিক ঘটক ডকুমেন্টারি বানাতে শুরু করেছিলেন। সমরেশ বসু লিখেছিলেন উপন্যাস দেখি নাই ফিরে। এই প্রবাদ প্রতিম শিল্পীর নাম কি? বলবো প্লিজ। রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজ তোমার উত্তর। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? পাগল কি আমি কি পাগল? তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখা যাক। এই প্রবাদ প্রতিম শিল্পীর নাম রামকিঙ্কর বেইজ। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে মার জন্য একটি বিশেষ ইচ্ছে, সেটি পূরণ হয়ে যাওয়া। চলো আমরা সেই ইচ্ছে পূরণ করি, এসো। আবার ধরো আমার
পছন্দ তো? বাহ, তোমার মায়ের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি বিশেষ হার এবং কানের দুল, সেটা তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তোমার তৃতীয় ইচ্ছেটা একবার জানতে চাই। বাবার কাছেই তো প্রথম রবীন্দ্রনাথ পড়েছি, বাবাই দেখতে শিখিয়েছেন রবীন্দ্রনাথের আঁকা, তো সেই জন্য চাইবো বাবার জন্য রবীন্দ্র চিত্রাবলী বেরিয়েছে, আমি সেই পুরো সেটটা আমি বাবাকে দিতে চাই। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমরা ভাইরা তো নানা দিকে ছড়িয়ে রয়েছি, তো এই নানা ওকেশন হয় আর আমরা বছরে অন্তত বার দুয়েক হয় যে আমরা সবাই আমার বড় ভাইয়ের নেতৃত্বে বাড়িতে যত বাচ্চা কাচ্চা আছে, বুড়ো বুড়ি আছে, সবাইকে প্যাকিং করে একসাথে বেরিয়ে পড়ি। বাড়িতে আড্ডা মারার জন্যে আমি যদি একটা সোফা সেট পাই, সেইটাতে বসে আবার যদি ভাইরা তাদের কাচ্চা বাচ্চা সবকে নিয়ে মার সাথে বসে আড্ডা দেওয়া, মা মধ্যমণি হয়ে বসবেন, বাকিরা সবাই চারপাশে ঘিরে ধরবে ওখানে। বেশ, সোফা সেট। একবার মনে করিয়ে দেবো, একটি জাদু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা যদি চেয়ে নাও তাহলে একসাথে 50 পাওয়া যাবে এবং তুমি তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারবে এখনই। তুমি কি আপাতত সেটাই চাইবে নাকি তুমি সাধারণ প্রশ্নের হাত ধরে এগোবে? কি তোমার মন বলছে? আমি সাধারণ প্রশ্নের হাত ধরে এগোবো। পঞ্চম প্রশ্নটি তোমার সামনে আসছে, ভালো করে দেখো, তারপর উত্তর দাও, দেখা যাক। এই যে চারটে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই চারটে ছবির মধ্যে একটি মিল আছে, লুকোনো মিল। সেই মিলটিকে খুঁজে বার করতে হবে। মানে ধরো এরকমও বলতে পারি যে চারটে ছবি কিছু একটা বলতে চাইছে, একটা কিছু নির্দেশ করছে। কুমির, রুমাল, রুমাল, পুলিশ, মাছি। কোন জঙ্গল, জঙ্গলে কুমির থাকে, পুলিশ থাকে, রুমাল থাকে। রুমাল থাকে না, তাহলে রুমাল কেউ ফেলে যায়। দেবদূত, যদি উত্তর পাও মনের মধ্যে গোপন রাখো। পেয়ে গেছিস না? কুমিরডাঙ্গা। সেটা কি বস্তুটা? কুমিরডাঙ্গা তো ছোটবেলার কি খেলা। রুমাল, রুমাল চোর ছোটবেলার কোনো খেলা। কুমিরডাঙ্গা খেলতাম, রুমাল চোর খেলতাম, পুলিশ, চোর পুলিশ। বেশ, চোর পুলিশ। তারপর মাছি, মাছি দিয়ে কি খেলতাম? কানামাছি, কানামাছি। কুমিরডাঙ্গা, রুমাল চোর, চোর পুলিশ, কানামাছি। উত্তরটা কি হলো? ছোটবেলার খেলা। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার দেখে নিতে চাই, এই যে তুমি এতক্ষণ ধরে মাথা ঘামিয়ে একটি ছোটবেলার খেলায় পৌঁছলে বড়বেলা থেকে, সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। আমরা দেবদূতের কাছে যাব, তুমি আছো 100-তে। তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য একটি বিশেষ প্রশ্ন তোমার সামনে আসবে, খুব ভালো করে দেখো, তারপর উত্তর দাও, দেখা যাক।
এই জনপ্রিয় মিষ্টিটির নাম কি? মিষ্টির দোকান যদি করি আমি প্রথমেই এটি রাখতে চাইবো, কারণ প্রতি দোকানেই দেখেছি এটা রাখা থাকে, শোভাবর্ধন করে দোকানে। তুমি পছন্দ করতেও পারো, নাও করতে পারো, কিন্তু মিষ্টির দোকানের মালিকেরা এটা পছন্দ করে। মার হেল্প মি নাও। বেশ, আর সময় নেই। হ্যাঁ, পারছি না এটা। কি উত্তর? একটা যে কোনো দাও। লেডিকেনি। লেডিকেনি, তোমার লেডিকেনি উত্তরটা নিলাম। এবার তোমাকে জিজ্ঞেস করবো, তুমি চ্যালেঞ্জ করতে চাও? যদি তোমার ঠিক হয় তাহলে তুমি আছো 125-এ, তুমি পৌঁছে যাবে তৃতীয় ইচ্ছে পূরণে, 150-এ পৌঁছে যাবে। আর যদি ভুল হয় তাহলে তুমি আবার 100-এ চলে যাবে। করো চ্যালেঞ্জ। চিত্রকূট। এর আগে যখন তুমি চ্যালেঞ্জ করেছিলে তখন সঠিক দিয়েছিলে, এখনো তুমি চ্যালেঞ্জ করলে। এবার আমরা দেখতে চাইবো তুমি কি এবারও সঠিক উত্তর দিলে, নাকি এবার 25 পিছিয়ে 100-তে চলে গেলে। বেশ, আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। চিত্রকূট একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। আর দুর্ভাগ্যজনকভাবে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ভুল হয়েছে। তুমি দাঁড়িয়ে রইলে দেবদূত 100-তে। তুমি এই 25 নম্বর চ্যালেঞ্জ করে পৌঁছে গেছো 150-তে। 150-তে পৌঁছানো মানে বাবার জন্য একটি বিশেষ ইচ্ছে পূরণ করা। চলো আমরা ইচ্ছে পূরণের উৎসব করি, এসো। বেশ, আপনার আনন্দ হয়েছে তো? খুব আনন্দ হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে। এবার যখন এটা তুলে দেবেন তখনও খুব আনন্দ হবে। হ্যাঁ, ওর বাবা যে কি খুশি হবে, মানে আমি এইটা যখন দিলীপটার বাবা হাতে পাবে আমি জানি কি করবে। কাঁদবেন ছেলে মানুষের মতো। ওনার আনন্দ মানেই তো কান্না, কান্নাটা হলে বুঝতে পারি ওনার খুব আনন্দ হয়। কি সুন্দর বললেন আপনি। এই দেখুন, তোমার 4 নম্বর ইচ্ছেটা কি সেইটা জানতে চাইবো। আমরা খুব ঘুরে বেড়াতে ভালোবাসি, ঘুরে বেড়াইও। তো মাকে নিয়ে আমি, মার খুব প্রিয় জায়গা, মা যেখানে আগে কখনো যাননি, তো সেখানে মাকে বেড়াতে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে কাশ্মীর। বাবা মা দুজনকে নিয়ে আমি বেড়াতে যেতে চাই সেখানে। দারুণ ইচ্ছে। তোমার এই 4 নম্বর ইচ্ছের জন্য তোমার হাতে আছে একটি জাদু প্রশ্ন, একটি সাধারণ প্রশ্ন। আমি জাদু প্রশ্নটাই চাই। বেশ, তোমার 50 নম্বরের জাদু প্রশ্নটিকে তোমার সামনে হাজির করা হচ্ছে। খুব মন দিয়ে দেখো এবং জাদুর রহস্য ভেদ করে ঠিক উত্তর দাও। দেখা যাক। আমরা 3টি দৃশ্য দেখলাম। এই 3টি দৃশ্য দিয়ে ফাইনালি আমরা কোন শব্দটি বোঝাতে চাইছি? ময়ূর, তুলো, সিঁদুর।
জাদু প্রশ্নের জন্য 50 নম্বর রাখা আছে, এই তিনটের মধ্যেই একটা শব্দ, তাই তো? যেটি এই তিনটে শব্দের সঙ্গে কোথাও সম্পর্কিত আচ্ছা, কোনো না কোনো ভাবে। পেয়েছো না খুঁজে? একটা আন্দাজ করছি। বাহ, তৈরি হও নওজওয়ান, দুবার চ্যালেঞ্জ জানিয়েছে। আর কিন্তু সময় আমাদের হাতে নেই, তাহলে কি আমরা ধরে নেব উত্তরটা পাওয়া গেল না? ধরে নাও। বেশ, এবার তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? যদি পারো তাহলে 50 পাবে, নইলে মাইনাস হয়ে যায়। নাহলে -50। মাইনাসও 50 হবে না? নিশ্চয়ই। তিনটে শব্দে হয়ে যাচ্ছে সেটাই। ও বাবা, তিনটে শব্দে? না, আমি চ্যালেঞ্জ করবো না। এবার আমরা দেখে নেব আমাদের কোন উত্তরটির খোঁজে আমরা ছিলাম। এর আশপাশ দিয়ে ভাবনাটা ঘুরেছে, কিন্তু তোমাকে 150-তে দাঁড় করিয়ে রেখে তোমার কাছে যাচ্ছি। তোমার একটি জাদু প্রশ্ন আছে, তুমি কি সেটা চাইবে? এখন তুমি আছো 100-তে। জাদু জাদু প্রশ্ন, বেশ। এতর দ্বারা ক্লাবের সমস্ত ছেলেদের জানানো যাইতেছে যে আগামী রোববার সন্ধ্যে 7টায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্যান্ডেলের ধরন, প্রতিমার গড়ন, গত বছরের আয় ব্যয়ের কি লিখেছে হিসেব এবং নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হইবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে বকেয়া চাঁদা যেন সেই দিনেই মেটানো হয়ে যায়। রোববার সন্ধ্যায় ক্যারাম খেলা বন্ধ থাকিবে এবং সবাইকে বিনীত অনুরোধ করা হইতেছে সভা চলাকালীন হোয়াটসঅ্যাপ না করিতে। কেমন? প্রশ্নটা হচ্ছে যে যিনি পড়ছিলেন তিনি কি দোষ করলেন? মানুষের দোষ তো নানানভাবে প্রকাশ পায়। এই যে আমি এত কথা বলি এই অনুষ্ঠানে, এটা দোষ। পড়ে দেখে দেখে পড়লো, তারপর কাগজটা গুটিয়ে রাখলো। বিদিতটা কি উত্তরের খোঁজে আছো? পুরোটা শুদ্ধ বাংলায় বলেছে, তারপরে ইংরেজি ব্যবহার করেছে। তাহলে সেটা দোষ? শুদ্ধ বাংলায় বলছিল পুরোটা, সেটা নষ্ট হয়েছে। গুরুচণ্ডালী দোষ। যিনি বলছিলেন প্রথমে কাগজ দেখে শুদ্ধভাবে বলছিলেন এবং শেষ সংলাপটা যখন বললেন সেই ভাষাটা সাধু ভাষা থেকে চলিত হয়ে গেল। অতএব গুরুচণ্ডালী দোষ। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, একদম ঠিক বলেছি। বেশ, এবার দেখে নি তুমি যে দোষের কথা উল্লেখ করলে সেটাই একমাত্র দোষ কিনা। ক্লাবের সমস্ত ছেলেদের জানানো যাইতেছে যে আগামী রোববার সন্ধ্যে 7টায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ক্যারাম খেলা বন্ধ থাকিবে এবং সবাইকে বিনীত অনুরোধ করা হইতেছে সভা চলাকালীন হোয়াটসঅ্যাপ না করিতে। কেমন? তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে সঠিক উত্তর দিয়েছো। সেই সঙ্গে জাদু প্রশ্নের হাত ধরে তুমি আরো 50 জোগাড় করে ফেলেছো এবং 100 থেকে 1 লাফে পৌঁছে গেছো 150-তে। 150-তে পৌঁছানো মানে তৃতীয় ইচ্ছে পূরণ। বেশ, চলো আমরা সেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করি।
যদি আয় না একটা দারুণ ফটো ফ্রেম হবে। বেশ। মা বসে গল্প করতে ভালোবাসেন তো পরিবারের সকলে? মা শুনতে বেশি ভালোবাসে আর আমার মেজদা বেশি বলতে ভালোবাসে। আমরা সবাই শুনি। আর আমার মেয়ে এখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে এইসব করে আর কি বাড়িতে। তো এবার হবে সেসব মোচ্ছব। হ্যাঁ বেশ, তোমাদের উৎসব দীর্ঘজীবী হোক এবং সেখানে কোনো গুরু চণ্ডালী দোষ না যেন না। দূত, আমরা আছি 4 নম্বর ইচ্ছের দোরগোড়ায়। তোমার 4 নম্বর ইচ্ছেটা কি? আমরা খুব বেড়াতে যাই সবাই মিলে, সেই রকম আবার একটা ট্রিপ যদি হয়, মাকে নিয়ে বেড়ানো। বেশ, এই জন্য তোমার কাছে থাকবে একটি 25 নম্বরের প্রশ্ন, আর তাছাড়া ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করবার সুযোগ ওরও প্র্যাকটিক্যালি তাই। তোমার কাছে আছে একটি প্রশ্ন এবং ওর এই প্রশ্নটিকে চ্যালেঞ্জ করা, এবং তবেই তোমাদের চতুর্থ ইচ্ছে পূরণ হতে পারবে, কেননা দুজনেই দাঁড়িয়ে আছো 150। শেষ প্রশ্নটি তোমার সামনে রাখা হচ্ছে, দেখা যাক। এই টোস্টার জিনিসটা আমার খুব প্রিয়। কি জানেন, চাটুতে শাঁকা রুটি আর টোস্টারে শাঁকা রুটি, এই দুটোর মধ্যে স্বাদে অনেক ফারাক। আজকাল অবশ্য বাঙালি খুব সাহেব হয়েছে, তারা আর পাউরুটি বলে না, বলে ব্রেড। অবশ্য একদিক থেকে দেখতে গেলে পাউরুটিটা তো পুরো বাংলা শব্দ নয়। ভালো কথা, বলুন তো পাউরুটি শব্দটা এলো কোথা থেকে? পাউরুটি শব্দটা এলো কিভাবে, কোথা থেকে? ফ্রেঞ্চ। মানে ভারতবর্ষে যে সমস্ত জাতি এসেছে তাদের মধ্যে কেউ এনেছিল, সেই কারণেই আমরা ভারতীয়রা এত বেশি করে বা বিশেষ করে আমরা পাউরুটি শব্দটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ফ্রেঞ্চরা তো এসেই ছিল এবং ব্রিটিশরা এসেছিল। বেশ, তোমার মনে হচ্ছে ফ্রেঞ্চ? হ্যাঁ, এসেছিল তো অনেকে, পর্তুগিজরা এসেছিল। কিন্তু পাউরুটি শব্দটাকে কারা নিয়ে এলো? পর্তুগিজ বা ফ্রেঞ্চ, এই দুটোর মধ্যেই হবে। আমার মনে হচ্ছে ফ্রেঞ্চ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, করবো না, থাক। চ্যালেঞ্জ করছো না, তুমি বলেছো ফ্রেঞ্চ। বেশ, আমরা দেখে নিই এবার কোথা থেকে এই শব্দটি আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকে পড়লো, দেখা যাক। পর্তুগিজরা তাদের রুটিকে বলে পাও। মুম্বাইতে সেটাই মাস্কা পাও, পাওভাজি, বড়া পাও নামে পাওয়া যায়। পর্তুগিজরা এই বাংলাতেও তাদের রুটিটা নিয়ে এসেছিল। বাঙালি আদর করে সেটাকেই বলে পাউরুটি। পর্তুগিজ বা ফ্রেঞ্চ দুটো বলে আবার ফ্রেঞ্চ স্টিক করে, কিছু করার নেই। তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ভুল হয়েছে। তুমি 150-তে আপাতত দাঁড়িয়ে রইলে। তোমার এবং আজকের খেলার শেষ প্রশ্নটা তোমার সামনে আসছে, দেখা যাক। নাম দেখিয়েছি, এবারে কোন সিনেমা শুরু হবে? খুবই বিখ্যাত ছবি। হ্যাঁ, যাই হোক, একটা বলে ফেল দেখি। দুটো নামের মধ্যে ঘুরছে, একটা হবে। একটা বলে দাও।
শঙ্খবেলা। তোমার আর একটা কোন নাম মনে পড়েছিল? নিশিপদ্ম। নিশিপদ্ম। তুমি বলতে চাইছো শঙ্খবেলা। এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, শঙ্খবেলা নয়, অন্য ছবি, কিন্তু সেই ছবিটার নামটা মনে করতে পারছি না, কাজেই। তুমি চ্যালেঞ্জ করোনি, তুমি বলেছো শঙ্খবেলা। এবার দেখে নিতে চাইবো উত্তর কোন সিনেমার শুরু এটা। গানটা গাইছি মনে মনে, একদম এই গানটা ইউজ হয়েছে। আমি কোন পথে যে চলি, বিকাশরা এসে বকাঝকা করবে। ছবির নাম কিছুতেই মনে করতে পারছি না। এবং এই গানটি আজকে শুরুর প্রশ্নে আমরা শুনেছি, হ্যাঁ, এবং শুরু থেকে শেষ আমরা পৌঁছলাম, কিন্তু ছদ্মবেশী নামটাকে খুঁজে পেলাম না। সেই হেতু তোমার উত্তরটা ভুল হলো। আজকের খেলার শেষে এসে জানতে পারছি যে তুমি আছো 150-তে, তুমিও আছো 150-তে, অর্থাৎ একই সঙ্গে দুজনেই বিজয়ী হয়েছি। এসো সামনে এসো, আমরা উৎসব করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে। মায়ের জন্য একটা বিশেষ শাড়ি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করে। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার, এটা তোমার মায়ের জন্য। শিলংয়ের হোটেল পোলো টাওয়ার্সের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। আর এটা একটা বিশেষ পুরস্কার কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা হেলথ গিফট মায়ের জন্য। জি বাংলা ধর্মবাবুকে সম্মান জানাচ্ছে দেবদূত ও বিদীপ্তার মাধ্যমে। আমরা শুনেছি ধর্মদাস বাবুর কথা, তার জীবনের লড়াইয়ের কথা। নমস্কার। নমস্কার ধর্মদাসদা, কেমন আছেন? ভালো আছি। আজকে আমি আর দেবদূত এসেছি আপনার বাড়িতে। এই হলো আপনার মোবাইল ফোন। আজ থেকে আপনার পরিবারে আরো 2জন সদস্য বাড়লো, আমি আর দেবদূত। ধর্মদা, আমরা কিন্তু জানি আপনি রিক্সা চালান এবং রিক্সাটা বেশ পুরনো হয়ে গেছে। তো আমরা যেটা করেছি, আপনার রিক্সাটাকে একেবারে নতুন করে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। প্যাডেল করতে আর কষ্ট হবে না। জি বাংলার হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে ধর্মবাবুর রিক্সা সারানো ও নতুন মোবাইলের ইচ্ছা পূরণ করে দেবদূত ও বিদীপ্তা আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।